আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাহিল সর্দার অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো আর ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়টা যারা কমপ্লিট করেছো তাদের জন্য একটি স্পেশাল সিরিজ আমাদের ইউটিউব চ্যানেল থেকে আনা হচ্ছে। এই সিরিজটার নাম হচ্ছে গতির ঝড়। কি নাম? এই সিরিজটার নাম হচ্ছে গতির ঝড়। এই যে গতির ঝড়, এখানে লেখা আছে কি দেখো তো, অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল প্রবলেম। বেসিক্যালি তোমরা যারা 9-10 এর গতি শিখে নিয়েছো সেই কনসেপ্ট থেকে তোমরা অ্যাডমিশনের যে সকল ম্যাথ এখন সলভ করতে পারবা সেইগুলাই এখানে সলভ করে দেখানো হবে। এখানে কিন্তু তোমাদের কোনো কিছু শিখানো হবে না ধরে ধরে, কারণ আমাদের চ্যানেলে অলরেডি গতি অধ্যায়ের উপর গতির একদম A to Z বেসিক টু অ্যাডভান্স একটা পুরো সম্পূর্ণ প্লেলিস্ট রেডি করা আছে, যেটা করলে তোমাদের ফিজিক্সের গতি অধ্যায়ের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। বোর্ড পরীক্ষার জন্য তুমি 100% রেডি হয়ে যাবে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের যে কনসেপ্ট যতটুকু তোমরা শিখছো সেটাকে ইউটিলাইজ করে তোমরা এখন এই এসএসসি লেভেলে থাকতেই অ্যাডমিশনের ম্যাথগুলা সলভ করতে পারবে গতি রিলেটেড। হ্যাঁ, আরো অনেক আছে যেগুলো তোমরা পারবে না, বাট তোমাদের জানা কনসেপ্ট থেকে যেগুলো সলভ করা যায়, আরেকটু হাই লেভেলের অঙ্কগুলো সলভ করা যায়, সেগুলো এখানে আলোচনা করা হবে। তো শুরু করা যাক আমাদের গতির ঝড়। আমি আবার বলে নিচ্ছি, আমরা কিন্তু এখানে তোমাদেরকে শিখাবো না স্মরণ কাকে বলে, বেগ কাকে বলে, ত্বরণ কাকে বলে, এই সূত্র কিভাবে আসলো, এই সূত্র কিভাবে আসলো, এইটার টাইমে এই সূত্র ইউজ করবা, টি না থাকলে এই সূত্র ইউজ করবা, এগুলো কিন্তু এখানে আলোচনা হবে না, এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই হবে। ঠিক আছে? ওকে, তো দেখো আমরা শুরু করবো আজকে পার্ট 1। আর শুরুতেই থাকবে একদম সহজ সহজ অঙ্ক যেগুলো তোমরা পারো। ঠিক আছে, একদম সহজ সহজ অঙ্ক তোমরা পারবা, কারণ শুরুতেই কিন্তু যদি আমি ডিপ ম্যাথ করাই তাহলে তোমাদের কাছে আবার কঠিন লাগবে। শুরুতেই ডিপ না, আমরা একটা প্যাটার্ন ফলো করে ম্যাথগুলা সলভ করব। হ্যাঁ, ওকে। তো প্রথম প্রশ্ন দেখো, গাণিতিক সমস্যা 1, যে 450 মিটার সরল পথ অতিক্রম করতে একটা ট্রেনের গতিবেগ হ্রাস পেয়ে প্রতি ঘন্টায়, দেখো এতটুকু পথ অতিক্রম করতে একটা ট্রেনের গতিবেগ হ্রাস পেয়ে প্রতি ঘন্টায়, দেখো প্রতি ঘন্টায় 40 কিলোমিটার হতে 10 কিলোমিটার দাঁড়ায়। অর্থাৎ কি বোঝাচ্ছে? এই লাইনটা থেকে আমরা কি বুঝি, আমাদের যে গতিবেগ এটা আসলে তোমার প্রতি ঘন্টায় দেওয়া হয়। আমরা কিন্তু এটা এভাবে উচ্চারণ করতাম, এককটাকে 40 কিলোমিটার পার আওয়ার, ওইটাকে বাংলা ভাষায় লেখা রাখছে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার। তার মানে জিনিসটা এভাবে 40 কিলোমিটার, এই যে প্রতি ঘন্টা না, এই যে পার আওয়ার, এটা কি যে পার আওয়ার। এখন এই যে গতিবেগ এত হতে 10 কিলোমিটারে দাঁড়ায়, অর্থাৎ এখন গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার। বাট এটা তো শুধু কিলোমিটার না, একটা সময়ের ব্যাপার আছে, একক সময়। আর আমাদের এখানে সময়টা হচ্ছে প্রতি ঘন্টায় আলোচনা করা, তার মানে বুঝাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার হবে। দেখো আমাদের গতিবেগ ট্রেনটার 40 কিলোমিটার পার আওয়ার হতে 10 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। কতটুকু? 450 মিটার পথ অতিক্রম করতে যে। আচ্ছা, এখন কথা হচ্ছে মন্দন সুষম হলে, এখন দেখো বেগ হ্রাস পাওয়া মানে কিন্তু মন্দন, আমরা কিন্তু মন্দন বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো আমরা আদি বেগ জানি, আর কিছু পথ অতিক্রম করতে যে আমরা জানি 450 মিটার পথ অতিক্রম করতে যে ওর শেষ বেগটা কত সেটা জানি, তার মানে আমরা মন্দন পেয়ে যাব। গতিতে আমরা যদি তিনটা ডাটা পাই, একটু আলোচনা করে দিই। যে এস ইউ ভি এ টি, এগুলো হচ্ছে আমাদের গতি সংক্রান্ত বিভিন্ন রাশিমালা, তাই না? যে সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়, যে কোনো তিনটা ডাটা তুমি যদি জানো বাকি সব কিছু বের করে ফেলতে পারবা। তো আমার কাছে একটা ডাটা, দুইটা ডাটা, তিনটা ডাটা শুরুতেই দেওয়া, আমি কিন্তু ইজিলি এই প্রথম লাইনটা থেকে মন্দন যে হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মন্দন সুষম হলে, মানে মন্দন যদি এখনো আগের মতনই থাকে, তাহলে ট্রেনটি থামার আগে আর কত দূর অতিক্রম করবে? এটাকে আমরা একটু সিনারিওটাকে আমরা একটু চিন্তা করার চেষ্টা করি। এই যে ধরো একটা ট্রেন, এই ট্রেন 450 মিটার যাচ্ছে। কতটুকু যাচ্ছে? 450 মিটার। তো তার এখানে একটা গতিবেগ ছিল শুরুতে, প্রতি ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার থেকে ওর বেগটা হ্রাস পেতে পেতে ওর একটা শেষ বেগ প্রাপ্ত হলো, আমরা চিন্তা করলাম। ঠিক আছে, ওকে। তো 450 মিটারে আদি বেগ থেকে এই বেগ হচ্ছে গতিবেগ হ্রাস পাচ্ছে। আমরা কি এখান থেকে খুব ইজিলি মন্দনটাকে বের করে নিতে পারবো না? কেন মন্দন বের করবো? কারণ প্রশ্নে বলছে মন্দন যদি একই থাকে, অর্থাৎ এখন এই যে দেখো 450 মিটার অতিক্রমের পর, হ্যাঁ এখন দেখো
এইখান থেকে তোমার প্রশ্ন আবার শুরু যে মন্দন যদি একই থাকে তাহলে থামার আগে, হোয়াট ডু ইউ মিন বাই থামার আগে? থামার আগে মানে বোঝাচ্ছে একদম স্থির হওয়া পর্যন্ত, মানে শেষ, মানে বেগ 0 হওয়া পর্যন্ত। ওর দেখো ওইখানে ওর কিন্তু একটা বেগ প্রাপ্ত হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, ওর বেগ কিন্তু 0 হয় নাই যে ও থেমে যাবে। ও 450 মিটার অতিক্রম করতে করতে ওর বেগ 10 কিলোমিটার/আওয়ার হয়েছে, বাট ওর বেগ তো আর একদম 0 হয়ে যায় না যে থেমে বসে আছে। বলছে যে তোমার ট্রেনটা যদি মন্দন একই রকম ভাবে কন্টিনিউ হয়, ও তো এখনো যাচ্ছে, ওর বেগ আরো হ্রাস পাবে, হ্রাস পেতে 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 এই যে ধরে নাও যে এখানে সে 0 হয়ে গেছে, এখানে এটাকে লিখলাম শেষ বেগ ভি প্রাইম। হ্যাঁ, শেষ বেগটা এখন কত হয়ে যাবে? 0। এই যে এইখান থেকে যে 0 হচ্ছে, যে থামার আগে আর কত দূর যাবে, এই যে এই অতিক্রান্ত দূরত্বটা কত, এটা ধরো শুরুর এস আর এটা হচ্ছে এস প্রাইম, এটা কত? ঠিক আছে, তো আমাদের হচ্ছে সবসময় মাথায় রাখবো, আমাদের সবসময় 3টা ডাটা লাগবে এই টাইপে ম্যাথ করতে গেলে। এস প্রাইম বের কত বলছে দেখো, বাই ডিফল্ট তুমি কিন্তু এটা জানো, শেষ বেগটা 0, থামার আগে মানে কি, শেষ বেগটা যখন থামবে তখন তার বেগ হয় কত? 0। আমরা আরেকটা জিনিস জানি, এই যে এই মন্দনটা যে বের করবো না প্রথম পার্টটা থেকে, আমাদের প্রশ্ন বলছে মন্দন সুষম হলে। সুষম মন্দন আমরা কখন বলি? যে আমাদের যে বেগ হ্রাসের হার যদি একই হয় একটা নির্দিষ্ট দিকে, তাহলে তো সুষম মন্দন, তাই না? তার মানে এইখানে যে মন্দনটা পাবো আমরা এইখানেও একই মন্দন ইউজ করতে পারবো। দেখো একটা ডাটা, দুইটা ডাটা, এটা আগে বের করে নিতে হবে, তাও আমি কাউন্ট করতেছি দুইটা ডাটা, একটা ডাটা, দুইটা ডাটা। আর একটা ডাটা জানি, আমাদের হিসাব তো এইখান থেকে শুরু হয়েছে, তাই না? এই যে ওর বেগ 40 থেকে কমতে কমতে 10 হলো। প্রশ্ন বলছে এখান থেকে থামার আগে আর কত দূর, মানে মানে এখান থেকে থামতে যে আর কত দূর অতিক্রম করবে। তার মানে দেখো আমি এই যে দ্বিতীয় যে ঘটনাটা, যে প্রাইম এস প্রাইম ভি প্রাইম, তার মানে এইটা হচ্ছে আমার শুরুর বেগ, দ্বিতীয় ঘটনাটার শুরুতে হচ্ছে প্রথম ঘটনার শেষ বেগ। কি বললাম? দ্বিতীয় ঘটনার শুরুতে আমার বেগটা কি হবে? ফার্স্ট ঘটনার শেষ বেগটা, অর্থাৎ এই যে এই ভি ইউ প্রাইমটা হচ্ছে আমাদের ভি, প্রথম ঘটনার শেষ বেগ। কারণ আমাদের প্রশ্ন করছে এইখান থেকে আর কত দূর থামবে, তো এই মোমেন্টে ওর বেগ কত? যে ভি, ভি মানে যে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে আমরা দ্বিতীয় ঘটনার আদি বেগ ধরবো। আমাদের ট্রেন থামতে যে শেষ বেগ 0 হবে, মন্দন এখান থেকে যেটা বের করবো সেটা ইউজ করবো, তাহলে অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবো। বুঝা গেছে? এই যে সিনারিওটা যে কল্পনা করলাম, তাহলে আমরা এখন প্রশ্ন সলভ করা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রশ্ন সলভ করা শুরু করব। তো আমার কি লাগবে? আমার আগে হচ্ছে এই যে ত্বরণটা, সরি মন্দনটা, এটা বের করে নেব। ত্বরণ আসলে একই, নেগেটিভ ত্বরণ, মন্দন ত্বরণ যাই বলো একই হবে। নেগেটিভ ত্বরণকে আমরা মন্দন বলি, তাই না? বেগ হ্রাস পাবে। তো চলো আমরা শুরু করি। এই যে ফার্স্ট ঘটনাটা থেকে আমরা কি বের করবো বলো তো? আদি বেগ বের করে নেব, আদি বেগ, তাই না? প্রথম ঘটনার যে আদি বেগটা। এখন দেখো এখানে আদি বেগ আমাদের কত দেওয়া ছিল? শুরুতে 40 কিলোমিটার/আওয়ার দেওয়া ছিল। তুমি এই অঙ্ক কিলোমিটার/আওয়ারে রেখেও করতে পারো, বাট নরমালি আমি 9-10 তোমাদের শিখেছিলাম যে এরকম কিলোমিটার/আওয়ার আসলে মিটার/সেকেন্ডে নিয়ে যায়। তো এটাকে তাহলে তুমি ইজিলি মিটার/সেকেন্ড এককে লিখতে পারো কিভাবে? এই যে কিলোমিটারের জন্য 1000 দিয়ে গুণ, তাহলে মিটারে চলে গেল, আর পার আওয়ার তো ঘন্টা, এটা তো ভাগ আকারে আছে, তো সেকেন্ডে যাওয়ার জন্য কি করতে হবে? 3600 দিয়ে নিচে গুণ করতে হবে, অর্থাৎ টোটালটাকে 3600 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে গুণ, 3600 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে মিটার/সেকেন্ড। তাহলে এটা কত বলো? এটা একটু তুমি যদি বের করে নাও, এটা আসবে 11.11 মিটার/সেকেন্ড। তাহলে দেখো এখানে ওর বেগ হচ্ছে এটা, এটা আমাদেরকে প্রশ্নেই দেওয়া। ওকে, তাহলে এখন দেখো আমরা কি জানি? আমরা জানি এই যে ওর শেষ বেগটা, এখানে শেষ বেগ বলতে প্রথম ঘটনার শেষ বেগ বুঝাচ্ছি আমরা, তাই না? তাই না? প্রথম ঘটনার শেষ বেগটা এই যে এটা ভি, এই যে 450 মিটার অতিক্রম করতে যে বেগটা প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে আমাদেরকে প্রশ্ন দাও 10 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে এটাকে আমি যদি মিটার/সেকেন্ড এককে নিয়ে যাই, তাহলে আমার কি লাগবে? 10 × 1000 ডিভাইডেড বাই 3600 দিয়ে ভাগ। তাহলে দেখো কত আসে এটা? 10 × 1000 ভাগ 3600, 2.78 মিটার/সেকেন্ড। এক সেকেন্ড, ওকে, 2.78 মিটার/সেকেন্ড। আর আমরা জানি এই বেগটা, যে এই আদি বেগ থেকে শেষ বেগ হইতে যে কতটুকু অতিক্রম হচ্ছে? 450 মিটার, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, যেটাকে এস লিখবো, তাই না? 450 মিটার। এই দেখো তুমি ইউ জানো, ভি জানো, এস জানো, তাহলে কি মন্দন বের করতে পারবে না? আমরা তো জানি এটা মন্দন হচ্ছে, বেগ যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? যে মন্দন, মন্দন
A ইকুয়ালস টু হচ্ছে ওয়াট। এখন দেখো এখানে যেহেতু টি নাই, যেহেতু আমরা এ বের করতে চাচ্ছি, তাহলে আমরা কোন ফর্মুলা লিখবো বলতো? আমরা লিখবো হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, তাই না? আমরা জানি ফর্মুলা প্লাস দিতাম যখন ত্বরণিত, বাট এটা মন্দন দেখে আমরা এখানে কি দেবো? মাইনাস দেবো। তো এর মধ্যে থেকে আমাদেরকে যেহেতু এ কে বের করতে হবে, তাহলে এটাকে একপাশে নিয়ে আসি, অর্থাৎ 2as ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে a ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এখন এখানে জাস্ট তুমি মান বসে দাও। ইউ এর স্কোয়ার, ইউ কোথায়? এই যে 11.11, 11.11। ভি কত? এই যে 2.78। 2 ইন্টু এস কত দেখো? 450। এই মানটা কত আসে? ঠিক আছে, এই মানটা কত আসে আমরা তোমাদের সামনে ক্যালকুলেট করি নাকি এটাই বেটার? ওকে, তো 11.11 হোল স্কোয়ার মাইনাস 2.78 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 450। তাহলে এটা আসতেছে আমাদের মন্ডল যেটা যে 0.128 নেওয়া যায়, 86। ঠিক আছে না? 0.1286 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা মন্দনটাকে বের করে ফেললাম। এখন আমাদের কাজ কি? আমাদের প্রশ্ন হচ্ছে যে ওর বেগ কমতে 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 এই যে 10 হইলো, কিলোমিটার পার আওয়ার যে হইলো, এখন থামার আগে অর্থাৎ যখন এই বেগটা 0 হয়ে যাবে ও কত অতিক্রম করবে। তাহলে এখন আমাদের হিসাব শুরু হচ্ছে আবার এইখানটা থেকে। আমাদের হিসাবটা এখন শুরু হচ্ছে এই যে এই সেকেন্ড পার্টটা থেকে, তাই না? এই যে এই জায়গাটা। তো এখন আমরা লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে, অথবা লিখবো যে আবার। হ্যাঁ, এভাবে স্টার্ট করলেই চলবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখবো? যে আবার পরবর্তী দূরত্বের জন্য, মানে প্রথম 450 মিটার বাদ পরবর্তী দূরত্বের জন্য এখন আমরা এখানে লিখবো হচ্ছে আদিবেগ। ঠিক আছে, এখন এখানে আমরা কি লিখবো? আদিবেগ, ইউ প্রাইম লিখতে পারি। ঠিক আছে, এটা যেহেতু আমাদের পরবর্তী ঘটনা, এইখানে আমাদের বেগটা কত? এই যে প্রথম ঘটনার ওর যে বেগ কমতে কমতে যেটা প্রাপ্ত হচ্ছে অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই যে শেষ বেগটা, এইটা হবে এখন আমাদের আদিবেগ, তাই না? 2.78 মিটার পার সেকেন্ড। আর আমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছে মন্দন হবে সুষম, তাহলে এখানে আর এ প্রাইম লেখার দরকার নেই, শুরুর এ এখানেও এ, তাই না? যেহেতু একই জিনিস, ডিফারেন্ট তো না, ডিফারেন্ট হলে আমরা অন্য প্রতীক দিতাম। তো এইটা আমাদের কত আসছে? 0.1286। ওকে, আর যেহেতু থামার আগে তার মানে ট্রেনটা থেমে যাবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের শেষ বেগ যেটা হবে, শেষ বেগ, হ্যাঁ, ভি প্রাইম, এটা হবে 0 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে এইখানে কতটুকু পথ অতিক্রম করবে, তাই না? অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম কত হচ্ছে ওয়াট। তাহলে এখন দেখো আবার আমরা কি জানি? লিখবো যে আমরা জানি যে ভি প্রাইম স্কোয়ার। ঠিক আছে, এভাবে লিখলাম ভি স্কোয়ার। আমার হাতের লেখা খারাপ, তো আমি যদি ভি প্রাইম স্কোয়ার লিখি আমি নিজে একটু পরে বুঝবো যে আমি এখানে মনে হয় ভি টু দি পাওয়ার 12 লিখে রাখছি। আমার হাতের লেখা খারাপ দেখে আমি এভাবে লিখলাম। ঠিক আছে, ওকে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as এস প্রাইম, তাই না? আমার যেহেতু ওইটা লাগবে, যেহেতু এস খুঁজতেছি, এস এই পদে, এটা কি পাশে নিয়ে আসি, 2as প্রাইম, এই হলো ইউ প্রাইম হোল স্কোয়ার মাইনাস ভি প্রাইম স্কোয়ার, এটা পাশে যে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এখন আমার দেখো এস প্রাইম কি? এই যে ইউ প্রাইম স্কোয়ার মাইনাস ভি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এখানে মান বসাই দিই। ইউ প্রাইম হচ্ছে 2.78, আর শেষ বেগ এটা কত? ভি প্রাইম 0। তো বিয়োগ দেওয়া না দেওয়া কি, মানে 0 বিয়োগ হওয়া না হওয়া একই কথা, বাদ লিখলাম না 2a, অর্থাৎ 2 ইন্টু 0.1286। হ্যাঁ, এটা কত আসে? এইটা দেখো কত আসে। ওকে, তাহলে 2.78 হোল স্কোয়ার, 2.78 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1286, এটা আসে আমাদের 30.0। ঠিক আছে, 30.04। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এভাবে লিখতে পারি
এটা 30 মিটার, অতিক্রান্ত দূরত্ব 30 মিটার। বুঝে গেছে? এই হচ্ছে দেখো আমাদের ট্রেনটা থামার আগে এই যে 10 কিলোমিটার পার আওয়ার হতে একই মন্দন মেনটেন করে শেষ বেগ 0 হওয়া পর্যন্ত থামার আগে আর 30 মিটার অতিক্রম করবে। কতটুকু অতিক্রম করবে? 30 মিটার। এই হচ্ছে অঙ্কটা। বলো, কঠিন ছিল এটা? ছিল না। জাস্ট আমরা একটা প্রথম ঘটনা থেকে মন্দন বের করে নিলাম, মন্দনটাকে আমরা পরবর্তী ঘটনাতেও ইউজ করে দিলাম। আর মাঝখানের ক্ষেত্রে কি ছিল, যে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে আমার এখন যে আদিবেগটা এটা হচ্ছে প্রথম ঘটনার শেষ বেগ। কারণ আমার ট্রেন তো আর এরকম মানে একটা না গেছে, তাই না? একটা না গেছে, যে এমন তো আর হয় না যে ওই শুরু থেকে মন্দনের কারণে বেগ থামলো আবার গেল, ডিফারেন্ট ঘটনা, এরকমটা না। একই ঘটনা গেছে, এখানে প্রথম ঘটনার শেষ বেগ দ্বিতীয় ঘটনার শুরুর বেগ মানে আদিবেগ হয়ে যায়, তাই তো? এই ছিল আমাদের প্রথম অঙ্ক। আচ্ছা, তো এখন দেখো আমাদের গাণিতিক সমস্যা 2 কি বলা হচ্ছে। একটি কণা নির্দিষ্ট বেগে সরল রেখায় যাত্রা করে, ভালো কথা, যাত্রা করে সমত্বরণে চলে, আগেটা ছিল মন্দনের, এটা ত্বরণে। আচ্ছা, সমত্বরণে চলে 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার সাথে সাথে ত্বরণ নিষ্ক্রিয় হয়। আচ্ছা, ত্বরণ নিষ্ক্রিয় হয় এই কথাটা মানে কি বোঝায় জানো? ত্বরণ নিষ্ক্রিয় হয় বলতে মানে এরপর তোমার আর ত্বরণ থাকবে না, ঠিক আছে? এর মানে কি বোঝায়? ত্বরণ নিষ্ক্রিয় হওয়া মানে এরপর তোমার ত্বরণ থাকবে না। তাহলে প্রথম যে ঘটনা সেখানে ত্বরণ ছিল, মানে প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে। মাত্র 3 সেকেন্ড ছিল, বাট এই 3 সেকেন্ডের মধ্যে কি হয়েছে, প্রথম সেকেন্ডে যেই বেগ পরবর্তী সেকেন্ডে আরেকটু বেগ বাড়লো, দ্বিতীয় সেকেন্ডে একই রকম বেগ বৃদ্ধি পাইলো, তাই না? এটি তো ত্বরণের কনসেপ্ট, একই হারে বেগ বৃদ্ধি পাবে। তো 3 সেকেন্ড পর ওর বেগ যে বৃদ্ধি পাইতে পেতে যে বেগটা প্রাপ্ত হবে, পরবর্তীতে আর ত্বরণ থাকবে না, অর্থাৎ 3 সেকেন্ডের পরবর্তী সেকেন্ডে আর বেগ বৃদ্ধি পাবে না। তখন কি হয়, ত্বরণ যখন নাই হয়ে যায়, গায়েব হয়ে যায়, কনসেপ্ট কি, ত্বরণ যখন নাই অর্থাৎ তখন সমবেগে যাবে, যেহেতু আর বেগ বৃদ্ধি পাবে না, এখন হুট করে তো 0 হবে না, ওই বেগে চলতে থাকবে, তাই না? ওই বেগেই চলতে থাকবে। আচ্ছা, তাহলে এই কনসেপ্ট আমরা রাখবো যে যখন ত্বরণ নিষ্ক্রিয় হয়ে যাবে তখন হচ্ছে কি, এই যে বেগ বাড়তে 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 একটা বেগ প্রাপ্ত হবে। কথার কথা আমি এক্সাম্পল দিলাম 50 মিটার পার সেকেন্ড। ত্বরণ নাই হয়ে যাওয়ার পর ও 50 মিটার পার সেকেন্ডেই চলবে। আচ্ছা, এরপর বলছে এবং কোণাটি পরবর্তী 3 সেকেন্ডে 72 সেন্টিমিটার অতিক্রম করে। এই যে পরবর্তী, যেহেতু ত্বরণ নিষ্ক্রিয় পরবর্তী, এটা মাথায় রাখবো। এইখানে কোন কাহিনী হয়েছে, এখানে সমবেগের কাহিনী হয়েছে। কোন কাহিনী? সমবেগের কাহিনী, ঠিক আছে? আর সমবেগের কাহিনী হলে আমাদের একটা সূত্র আমাদের মাথায় আসে, এটা হচ্ছে s = vt। কোন কাহিনী মাথায় আসে? s = vt। দেখো অলরেডি তুমি জানো 72 সেন্টিমিটার দূরত্ব যায়, অর্থাৎ s এর মান জানো কত সেকেন্ডে যায়? 3 সেকেন্ডে। টি জানো, অর্থাৎ তুমি জানো যে এখানে কত বেগ কাজ করছে, তুমি এটা জানো যে এখানে কত বেগটা কাজ করছে। অর্থাৎ এই যে বেগটা প্রাপ্ত হয়েছে, এই যে ত্বরণ নাই মানে ত্বরণ থাকা পর্যন্ত বেগ বৃদ্ধি পাইতে পাইতে যে মানটা, যে বেগটা, এইটা হচ্ছে সেই বেগ। আমরা এখান থেকে বের করতে পারবো, মাথায় রাখলাম। তো প্রশ্ন হচ্ছে কোণাটির আদিবেগ ও ত্বরণ নির্ণয় করো। এই যে কোন আদিবেগ, এই যে ও যে যাত্রা শুরু করে, এই যে একটা নির্দিষ্ট বেগে, হ্যাঁ, এই যে এই আদিবেগটা বের করতে বলছে। কথাটা বুঝতে পারছো? এই যে এই আদিবেগটা কত, সিনারিওটা বুঝতে পারছো? ওকে, আমি একটু আবার তোমাদেরকে এটা एग्जांपल দিই। হ্যাঁ, ডেমো মানে এখানে আমি বুঝাচ্ছি एग्जांपल, যে ধরো একটা কোণা, কথার কথা, ওর আদিবেগ 10 মিটার পার সেকেন্ড, কথার কথা, হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড। সবসময় যে আদিবেগ মানে 0 এমনটা না, মানে ও হয়তো চলতেছিল 10 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছিল, সমবেগে চলতেছিল। এখন হুট করে ওর উপর ধরো বল প্রয়োগ করা হয়েছে, তাই না? বল প্রয়োগ করা মানে কিন্তু বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণ প্রয়োগ করা হয়েছে এর উপর। কত সময় ধরে? 3 সেকেন্ড ধরে। এখন ত্বরণ থাকা মানে কি, ওর বেগ বৃদ্ধি পাবে। ধরো 1 সেকেন্ডে বৃদ্ধি পেয়ে কত হলো, কথা 20 হইলো, পরবর্তী সেকেন্ডে হইলো 30, পরের সেকেন্ডে যে হইলো 40। অর্থাৎ 3 সেকেন্ড পর্যন্ত, কাহিনীটা বুঝো, এই 3 সেকেন্ড পর্যন্ত ওর বেগ যে হলো 40 মিটার পার সেকেন্ড। এরপর ত্বরণ নাই, অর্থাৎ ত্বরণ গায়েবের পর এই বস্তু কি হবে, ওর আর বেগ বৃদ্ধি পাবে না, ও ওই বেগেই কি হবে বলতো, ওর আর বেগ বৃদ্ধি পাবে না, ও ওই বেগেই সমবেগে চলবে। তো প্রশ্নে তোমাকে এই আদিবেগটা দিয়ে দেয় নাই, তোমাকে বলছে 3 সেকেন্ডে কতটুকু রাস্তা অতিক্রম করে, এইটা দেওয়া, এস দেওয়া, তাই না?
তার মানে দেখো এই যে এইখান থেকে যে 3 সেকেন্ড ত্বরণ পর্যন্ত এইখানে যে অতিক্রান্ত সূত্রটা, তুমি এখানে টাইম জানো, সরণ জানো, ত্বরণ জানো কি? ত্বরণ জানো না, ত্বরণও বের করতে হবে। কথাটা বুঝো, ত্বরণও তোমাকে বের করতে হবে। এখানে ত্বরণও বের করতে হবে। ত্বরণ A ইকুয়ালস টু what? মাত্র কয়টা ডাটা জানো? তুমি এস এর মান জানো 81, আর সময় জানো, দুইটা ডাটা জানো। বাট আমাদের গতি সংক্রান্ত ক্ষেত্রে 3টা ডাটা লাগে। এখানে কয়টা ডাটা জানো? 2টা। আরেকটা ডাটা মিসিং, আরেকটা ডাটা মিসিং। এই যে আমরা আরেকটা ডাটা এই যে পরের ঘটনা থেকে বের করব। পরের ঘটনায় তোমাকে এটা দিয়ে দেয় নাই, এই ব্যাগটা দিয়ে দেয় নাই, এটাও দিয়ে দেয় নাই, বাট তোমাকে অনেক ইম্পর্টেন্ট ক্লু দেওয়া। পরবর্তীতে ও কিভাবে যাবে? সমবেগে যাবে। তো সমবেগে তোমাকে আবার টি দেওয়া, সময় দেওয়া আর অতিক্রান্ত দূরত্ব দেওয়া। তো এই যে এস ইকুয়াল টু ভিটি প্রয়োগ করে আমি এখান থেকে যে ও এইখানে কত বেগে যাচ্ছে, হ্যাঁ কত বেগে যাচ্ছে, কত বেগে যাচ্ছে, এই ভিটা বের করে ফেলতে পারবো। কথাটা বুঝতে পারছো? এখান থেকে ভিটা বের করতে পারবো। এই ভিটা কি? যে এই বেগটা না, অর্থাৎ আমি এটা পেয়ে যাব। এখন প্রথম ঘটনায় ব্যাক করো, আবার দ্বিতীয় ঘটনা থেকে বেগ বের করে প্রথম ঘটনায় ব্যাক করব। তাহলে দেখো তোমার একটা বস্তুর শেষ বেগ জানো, মানে যখন ত্বরণ আছে, হ্যাঁ যখন ত্বরণ আছে তুমি কি জানো? শেষ বেগ জানো, অতিক্রান্ত দূরত্ব জানো, সময় জানো। এই যে 3টা ডাটা, ভি জানো, এস জানো, টি জানো, 3টা ডাটা। তাই প্রথম ঘটনা থেকে 3টা ডাটা জানা মানে কি? আমি বলছি কি গতিবিদ্যার 3টা ডাটা জানা মানে তুমি এভরিথিং, সবকিছু জানো। সরি, সবকিছু জানো। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তখন আমরা ইউ পেয়ে যাবো, এও পেয়ে যাবো। তাহলে আমাদের প্রথম টার্গেট হবে দ্বিতীয় ঘটনা থেকে শেষ বেগটা বের করা। কারণ ওই শেষ বেগটা হচ্ছে প্রথম ঘটনার ত্বরণ থাকাকালীন সময়ে বেগ বাড়তে 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 শেষ বেগটা, মানে সমবেগটা দ্বিতীয় ঘটনার সমবেগ, প্রথম ঘটনার শেষ বেগ। সিনারিও বুঝতে পারছো? তাহলে আমরা টার্গেট করবো দ্বিতীয়টাকে। ঠিক আছে, আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আর কেন প্রথম ঘটনার টার্গেট করলাম না? কারণ প্রথম ঘটনা আমি আদিবেগ জানি না, ত্বরণ জানি না, জাস্ট 2টা ডাটা জানি। 2টা ডাটা থেকে আমরা কিছু বের করতে পারবো না। যদি এটা সমবেগ হতো 2টা ডাটা থেকে বের করা যেত। সমবেগ খালি সমবেগে আমরা এস ইকুয়াল টু ভিটি 2টা ডাটা থেকে বের করতে পারি। প্রথম ঘটনাটা তো ত্বরণের, ওইখানে 2টা ডাটার কোনো কাজ নেই। কাজ আছে মানে আরেকটা ডাটা লাগবে। আমরা স্টার্ট করবি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ ত্বরণ নিষ্ক্রিয় হওয়ার পর। ত্বরণ নিষ্ক্রিয় হওয়ার পর, ঠিক আছে, ত্বরণ নিষ্ক্রিয় হওয়ার পর এই হিসাবটা বের করবো যে কত বেগে যাচ্ছে। দেখো কত বেগে যাচ্ছে এটা বের করবো। তো আমরা যে নিচ্ছে কত সময় ধরে যাচ্ছে সেটা দেওয়া আসছে প্রশ্নে। আর এটা এটা যেহেতু দ্বিতীয় ঘটনা, তো আমরা এখানে T2 লিখি। ঠিক আছে, দ্বিতীয় স্টেপের ঘটনা T2। এটা হচ্ছে প্রশ্ন দেওয়া 3 সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব দেওয়া, অতিক্রান্ত দূরত্ব এটাকে সরণ। তো এটা দ্বিতীয় ঘটনা দেখে S2 লিখলাম। এটা হচ্ছে প্রশ্ন দেওয়া 72 সেন্টিমিটার। তো আমরা তো হচ্ছে এসআই এককে করি, তাই না? তো এসআই এককে আমরা দূরত্বটা মিটার সেন্টিমিটারে লিখি না, মিটারে লিখি। 100 দিয়ে ভাগ দাও, 100 দিয়ে ভাগ দিলে তুমি পাবে হচ্ছে 0.72 মিটার। তো অলরেডি তুমি টি জানো, এস জানো, তাহলে এখানে কি তুমি বেগ বের করতে পারবে না? সমবেগ, সমবেগ v2। একটু কত বুঝাই যায়, ত্বরণ নিষ্ক্রিয় হওয়ার পর তো বস্তু সমবেগে যাবে। v2টা কত এটা আমরা বের করব। তাহলে লেখো s2 ইকুয়ালস হচ্ছে v2 আর এই হচ্ছে t2। এখানে v2 লেখার দরকার নাই, এটাকে v লিখবো। ঠিক আছে, এটা প্রথম ঘটনার শেষ বেগ, এটাকে v লিখবো। ঠিক আছে, এটাকে কি লিখবো? v2 লেখার দরকার নাই, কারণ প্রথম ঘটনাতে আমরা এই সমবেগটা ওই যে ত্বরণ থাকাকালীন সময়ে বেগ বাড়তে বাড়তে যে শেষ বেগ হচ্ছে সেটাই তো হবে। তো জাস্ট v লিখলাম। ঠিক আছে, তুমি v2 দিলেও কিছু হইতো না। তাই v ইকুয়ালস টু হচ্ছে s2 বাই t2। s2 এর মান কত? 0.72 ডিভাইডেড বাই 3 সেকেন্ড, তাই না? এটা ক্যালকুলেট করে দেখো কত আসে। ক্যালকুলেট করে দেখো কত আসে। 0.72 ডিভাইডেড বাই 3। তো এটা আসে হচ্ছে আমাদের 0.24। 0.24। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডাটা, তাই না? এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ডাটা, কারণ প্রথম ক্ষেত্রে বেগ বাড়তে বাড়তে বাড়তে, ত্বরণ থাকাকালীন সময় বাড়তে বাড়তে এই বেগটাই প্রাপ্ত হয়েছে, এই বেগটাই প্রাপ্ত হয়েছে। এখন হচ্ছে আমরা আবার ব্যাক করব যে ত্বরণ থাকাকালীন সময়, ত্বরণ থাকাকালীন সময়, সময় দেখো তো যে কত বেগে যে একটা যে নির্দিষ্ট বেগের যাত্রা করছে, এটা কি জানি? জানি না। তো এটাকে পরে লিখি। বাট এখন আমরা কিন্তু জানি যে দেখো কত সেকেন্ড সময় ত্বরণ ছিল? 3 সেকেন্ড ছিল, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে সময়, এটাকে লিখব হচ্ছে t1, 3 সেকেন্ড। ঠিক আছে,
81 সেন্টিমিটার যায়, ওই ত্বরণ থাকাকালীন সময় 81 সেন্টিমিটার যায় অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, যেটাকে লিখলাম S1। কত যায় যায় জানি 81 সেন্টিমিটার। তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবা এককগুলা, কোনটা সেন্টিমিটারে, কোনটা মিটারে, কোনটা কিলোমিটারে, এগুলো একটু ভালো করে খেয়াল করে অঙ্ক করবা। হ্যাঁ, ওকে। তো এখন জাস্ট এই দুটো ডাটা ছিল, বাট আরেকটা ডাটা মিসিং ছিল, আমরা বের করে ফেলছি। এই যে ত্বরণ থাকাকালীন সময় শেষ বেগ বের করে ফেলছি আমরা। কি বের করে ফেলছি? শেষ বেগ, এই যে ভি, তাই না? শেষ বেগ বের করে ফেলছি ভি। ঠিক আছে, তুমি চাইলে এখানে 1 না দিলেও চলে। আচ্ছা দাও, আমরা যেহেতু T2 লিখছি, T1 দাও, S1 দাও, শেষ বেগ ভি। ভি বের করে ফেলছি যে 0.24 মিটার পার সেকেন্ড। দেখো তোমাদেরকে জ্ঞান দিলাম যে সেন্টিমিটার খেয়াল করবা, আমি এখন মিটারেই নিয়ে নেই। ওকে, তো 100 দিয়ে ভাগ দিলে 0.81 মিটার। এই যে অন্যকে জ্ঞান দিতে যে নিজেই প্রয়োগ করে নেই। ওকে, T1 S1 এই যে ভি জানি, তিনটা ডাটা জানি। সময়, সরণ, বেগ। তোমার এখন কি লাগবে? আদিবেগ লাগবে, সূত্র প্রয়োগ করো, পেয়ে যাবা। ত্বরণ লাগবে, সূত্র প্রয়োগ করো, পেয়ে যাবা। ধরো আমি বের করতে চাচ্ছি আদিবেগ, আদিবেগও বের করতে চাচ্ছি, আবার ত্বরণও বের করতে চাচ্ছি না। প্রশ্ন তো দুইটাই চেয়েছে, দুইটাই লিখলাম। আমরা হচ্ছে ধরো প্রথমে আদিবেগ নিয়ে চিন্তা করি। তো দেখো তোমার কাছে এস দেওয়া, ইউ নাই, ভি দেওয়া। তাহলে দেখো আমরা যদি এই সূত্রটাকে মনে করি, মনে পড়ে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই ফর্মুলা যদি আমরা বসাই দিই, আমাদের কাছে দেখো টি দেওয়া, এস দেওয়া, শেষ বেগ বের করে ফেলছি। এখান থেকে কি ইউ পেয়ে যাবা না? পেয়ে যাবা। আবার আমরা যদি আরেকটা ফর্মুলাকে স্মরণ করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাহলে আমরা কিন্তু ত্বরণ পেয়ে যাবো। এছাড়াও তুমি যখন ইউ পেয়ে যাবা, ভি পেয়ে যাবা, টি পেয়ে যাবা, ধরো এখান থেকে তুমি ইউ বের করে ফেলছো, হ্যাঁ, ত্বরণ বের করার জন্য আমরা কি সোজা ভাষায় এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। যে যেভাবে পারো অঙ্ক করো, মান বের করো। খালি একটা জিনিস মাথায় রাখবা, তোমার কাছে তিনটা ডাটা আছে মানে তুমি যা কিছু বলবে সবকিছু বের করতে পারবা। এই খালি বিশ্বাসটা রাখবা, তিনটা ডাটা আছে মানে যা কিছু চাইছে সব বের করতে পারবা। এই যে সালমান খান একটা মুভি আছে না, যে ভালো কাজ করে তিনজনকে খবর দিবা, এই যে এরকম 3 দিয়ে একটা প্রতীক দেয়। এখন আমারও মন চাচ্ছে এরকম ভাবে লিখি যে তিনটা ডাটা আছে কিনা। ঠিক আছে, তখন তোমার সূত্রের কোনো সমস্যা হবে না, খালি চিন্তা করবে এই সূত্রে যায় কি যায় না, গেলে ওই সূত্র সিলেক্ট। আবার তোমরা কনফিউশনে ভোগো যে ভাইয়া কোন সূত্র ইউজ করবো, কোন সূত্র ইউজ করবো। তাদের জন্য প্রথম টাইমে সাজেশন হচ্ছে, তোমার যখন সূত্র প্রয়োগ করতে হবে তুমি সব সূত্র লিখবা। আসলে তো 3-4টা সূত্র, তাই না? সব সূত্র লিখবা, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, হ্যাঁ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এই কয়টা সূত্র লিখবা। এখন তুমি দেখবা কোন ডাটা, কোন সূত্রে কোন কোন ডাটা আছে আর কোন ডাটা তোমার বের করতে হবে। এটা বের করতে কতক্ষণ লাগে? হ্যাঁ, আবার ভাবো যে ভাইয়া জানি না কোন কোন সূত্র ইউজ করতে হয়, খুবই ফালতু কথা এগুলা। হ্যাঁ, আর এমনিতে গতিবিদ্যা কিন্তু আমি সব ধরে ধরে করাইছি। ওকে, তো চলো তাহলে হচ্ছে আমরা এই প্রথমটা থেকে আদিবেগ বের করে ফেলি, তাই না? যে S1, যেহেতু এখানে এস এর জায়গায় S1 লিখছি, তাহলে কি হবে? ইউ প্লাস ভি, তাই না? ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। তো এই 2 আমার যেহেতু কি লাগবে, আমার যেহেতু আদিবেগ বের করতে হবে, তাহলে এই 2s1 লেখা যায়, টি দিয়ে ভাগ দেওয়া যায়। দেখো তো এবার ডাইরেক্ট লিখলে বুঝবা না, 2 এসে গুণ হলো আর টি এসে এখানে ভাগ হলো, তাহলে কি লেখা যাবে? ইউ প্লাস ভি। তাহলে দেখো তো শুধু ইউ কি লেখা যাবে? এ ভি এখানে যে বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে 2s1 বাই টি মাইনাস ভি। বুঝছো কি করছি? জাস্ট 2 দিয়ে গুণ করছি, টি দিয়ে ভাগ করছি, ভি কে পাশে পাঠাই দিছি। ওকে, তাহলে এখন দেখো 2 s1, দেখো তো s1 এর মান কোথায়? এই যে s1 0.81, 3 সেকেন্ড ছিল, তাই না? 3 সেকেন্ড ছিল। আচ্ছা, টি এর ক্ষেত্রে এখানে t1 লিখবা, t1 তাই না? t1, হ্যাঁ t1 মাইনাস শেষ বেগ কত, মানে সমবেগটা এই যে 0.24, তাই না? এই যে 0.24। তো এইটা কত আসে? এটা কত আসে? এইটাই হচ্ছে তোমাদের অ্যানসার হবে। ওকে, তো 2 into 0.81 divided by 3, ওকে, equal to minus 0.24। তো এটা আসে আমাদের 0.3। ঠিক আছে, এটা কত আসে? 0.3 মিটার পার সেকেন্ড। এটার মধ্যে কত আসলো? 0.3 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখন আমাদের কি লাগবে বলতো? এটা যেহেতু পেয়ে গেছি,
পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের কি লাগবে বলো? এখন লাগবে হচ্ছে আমাদের ত্বরণটা। তো ত্বরণের জন্য আমরা কি লিখতে পারি? a = v - u/t, a = v - u/t। তো v কত? v দেখো আমাদের আসছে হচ্ছে এই যে শেষ বেগটা না, শেষ বেগ হচ্ছে 0.24, আদি বেগ কত? 0.3, t কত? 3 সেকেন্ড ছিল, ত্বরণ ছিল কতক্ষণ? 3 সেকেন্ড। তো এইটা তুমি যদি বের করো তাহলে তুমি দেখবা তোমার আসলে ত্বরণ হয় না, আসলে মন্দন হচ্ছে, মানে নেগেটিভ ত্বরণ পাবা। 0.24 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 3, এটা আসবে হচ্ছে -0.02। বুঝছো? তোমার আসলে ত্বরণ হয়ই নাই, তোমার আসলে কি হয়েছে? মন্দন হয়েছে। তোমার একটা কিছু না বুঝলেও হইতো। দেখছো তুমি একবারও এই অঙ্ক সলভ করার সময় একবারও ফিল করছিলা এই অঙ্কে মন্দন হচ্ছে? বলো তো, একবারও তোমার ফিল হয়েছে মন্দন হচ্ছে? একবারও তোমার ফিল হয় নাই, বুঝে গেছে? বাট তোমার বুঝার লাগবে না, তুমি জাস্ট নরমাল নিয়মে করছো। নরমাল নিয়মে করতে যে যখনই আদিবেগ বের হয়ে গেছে তখনই বুঝছি তো মন্দন হয়েছে, কারণ আদিবেগ বেশি আসছে, শেষ বেগ কম আসছে, মানে বেগ কমছে। তারপর আমরা ত্বরণ বের করলাম, প্রশ্ন যেহেতু ত্বরণ বলছে তাহলে এটা ঠিক আছে। তো এই অঙ্কের সমাধান তাহলে কিভাবে লিখবা? অ্যানসার এভাবে লিখতে হবে, যে অ্যানসার লিখতে হবে যে আদিবেগ হচ্ছে 0.3 মিটার/সেকেন্ড, এবং এখানে তুমি পাকনামি করে মন্দন লিখো না, প্রশ্নের ত্বরণ বলছে, তো প্রশ্নের ত্বরণ বলছে তো ত্বরণই লিখবা। আবার ত্বরণ লিখলে তোমার হচ্ছে মাইনাস তো সহ দিতে হবে, -0.02 মিটার/সেকেন্ড স্কয়ার, এই হচ্ছে অ্যানসার। বুঝছো? তুমি আবার যদি পাকনামি করে আবার মাইনাসটাও না দাও, তার মানে তুমি বলতে যাচ্ছ যে তোমার বেগটা বৃদ্ধি পাচ্ছে। বেগ বৃদ্ধি পায় না, এই অঙ্কে তোমার বেগ হ্রাস পেয়েছে। জাস্ট মন্দন কথাটা লিখিনি, ত্বরণ লিখছি। যদি তুমি মন্দন লিখতা তাহলে আবার মাইনাস লিখতে হইতো না, তখন 0.02 এটা লিখলেই বুঝতেছি বেগ হ্রাস পাবে। ঠিক আছে? ওকে, এই হচ্ছিল আমাদের এই দ্বিতীয় প্রশ্নটা। আই হোপ তোমরা এই প্রশ্নটাও বুঝতে পারছো। ওকে, তো দেখো আমাদের গাণিতিক সমস্যা 3 হচ্ছে বুয়েটে 9-10 সেশনে আসা একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে একটি বুলেট কোন দেয়ালের ভেতর 2 ইঞ্চি ঢোকার পর এর বেগ অর্ধেক হারায়, বুলেটটি দেয়ালের ভেতর আর কত দূর ঢুকবে? এই জিনিসটা যে তক্তা ভেদের কনসেপ্ট দিয়ে কিন্তু আমি তোমাদের এই গতি চ্যাপ্টারে শিখেছিলাম, তাই না? এই যে গাছের ভেতর বুলেট ঢুকে যায়, তক্তার ভেতর বুলেট ঢুকে যায়, ওইখানে কিন্তু এই ম্যাথটাও আমি তোমাদের করাই দিছিলাম, দেখছো? আর এটা কিন্তু এমনি বুয়েটে 10 মার্কে আসা প্রশ্ন, 10 মার্ক। ওকে, তো চলো আমরা এটা সলভ করি। যে একটা বুলেট কোন দেয়ালের ভেতর 2 ইঞ্চি ঢোকার পর বেগ অর্ধেক হারায়। তো এই টাইপের ম্যাথ যখন আসবে তো তুমি একটু ইমাজিন করবা, দেয়াল, গাছ, তক্তা যা ইচ্ছা তা ভাবো, সমস্যা নাই। হ্যাঁ, তো এই মনে করবা দেয়াল অনেক মোটা, তুমি এভাবে চিন্তা করো পুরোটা দেয়াল। হ্যাঁ, এখানে ইট, সিমেন্ট, বালু দিয়ে তৈরি। গাছও মনে করতে পারো যে গাছের বিভিন্ন উপাদান আছে, তাই না? তক্তা মনে করতে পারো কাঠের উপাদান আছে, যে যা খুশি ভাবতে পারো। যেহেতু এখানে যখন একটা বুলেট আসে, হ্যাঁ, এভাবে যখন বুলেট আসে তো বুলেট অনেক স্পিডে আসে, তো এখানে তখন ওর বেগ চেঞ্জ হয় না, মানে ধরা অনেক বেগে আসতেছে তো গতিবেগটা বেশি থাকে, তো ওর কোন বেগ চেঞ্জ হচ্ছে না, ও অত বেগে আসে। তো এখানে সমবেগে আসতেছে, সমবেগে আসতেছে, সমবেগে আসতেছে। হ্যাঁ, মানে যেহেতু বেগটা অনেক বেশি, এখানে তোমার ওই বাতাসের বাধা হয়তো প্রভাব ফেলে না যে বেগ হ্রাস পায়। তো কথার কথা ধরে নাও যে 100 মিটার/সেকেন্ড আসতেছে, 1 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে, অনেক বেশি, তাই না? এরকম 100 মিটার/সেকেন্ড আসতে যে ঠুস করে ফুটা হইলো, ফুটা হওয়ার পর এইখান থেকে শুরু হবে বুলেটের জন্য বাধা। কি শুরু হবে? এখানে বুলেটের জন্য বাধা শুরু হবে, বুঝতে পারছো? 1 সেকেন্ড, যদি বুলেটটা দেখাই, এই যে বুলেটের এখন শুরু হবে বাধা। কিরকম টাইপের বাধা? এই যে এরকম বাধা, দেখো ও যে যাবে, এই যে এই উপাদানগুলো ওকে বাধা দেবে, বাধা দিতে কারণে ওর আস্তে আস্তে, দেখো ও ধরো এইভাবে আসতেছে অনেক স্পিডে, এরপর আসতেছে এরকম, একসময় আটকেও যেতে পারে। বুঝতে পারছো কেন? কারণ এখানে উপাদান আসছে। হ্যাঁ, এখানে বাতাসের বাধা বুলেটকে প্রভাব ফেলতে পারে নাই, বাট এরপর কি হবে যে ঢুকে আসতে থেমে যাইতে পারে, এরকম ঘটনাটা আর কি ঘটে। বুঝতে পারছো কেন ঘটে? আবার বললাম, যখন ভেতরে ঢুকে তখন হচ্ছে এই উপাদানগুলো ওকে বাধা দেয়। কি দেয়? বাধা দেয়। বাধা দেওয়া মানে কি? ওর বেগ হ্রাস পায়, যতক্ষণ ধরে যাবে বেগটা হ্রাস পেতে থাকবে। এই হ্রাস পেতে পেতে অনেক ঘটনা ঘটে, কিরকম? যে একটুখানি ঢুকে ও থেমে যেতে পারে,
এমন হতে পারে ওইটা ভেদ করে চলে গেছে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে, অনেক কিছুই হতে পারে। তো আমরা যদি পড়ি এখানে প্রশ্ন বলছে যে কোন দেয়ালের ভেতর 2 ইঞ্চি ঢোকার পর এর বেগ অর্ধেক হয়ে যায়। দেখো সমবেগে আসতেছিল, এই যে এইখানে ঢোকার আগে ওর একটা আদিবেগ আছে, এরপর আমরা চিন্তা করলাম যে ও ভেতরে ঢুকবে, এতটুকু ঢুকলো, হ্যাঁ, প্রশ্ন এটাকে 2 ইঞ্চি লিখছে, তো আমরা এটা লিখলাম এস, তার মানে আমরা এস এর মানটা জানি। বাট এই 2 ইঞ্চি ঢুকতে ওর বেগ অর্ধেক হারায় মানে কি, ও আদিতে যদি 100 বেগ নিয়ে আসতো 100 মিটার পার সেকেন্ড, অর্ধেক হারায় যাওয়া মানে কি ওর এখন থাকবে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ওর এখন বেগ থাকবে কি 50 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা এভাবে লিখতে পারি, এখন যে শেষ বেগটা শুরুতে কত বেগে আসছে এটা প্রশ্ন দেওয়া নাই, না দেওয়া থাকুক সমস্যা নাই, তাহলে আমরা লিখতে পারি u/2, অর্ধেক u/2, তাই না? দেখো এই জিনিসটা কিন্তু এত সহজে যে লিখলাম, এভাবে লেখার নিয়মটা আসলে এরকম, ওর বর্তমান বেগ কি হবে, আদি বেগ থেকে বিয়োগ হবে অর্ধেক, জিনিসটা এইভাবে আসছে, তাই না, অর্ধেক হারায়, আদি বেগ থেকে অর্ধেক বিয়োগ হবে, এই বিয়োগ করে দেখো u/2 পাবা, তো ওইটাই আর কি লেখা হয়েছে, তাই না, u/2। তোমাকে যদি প্রশ্ন বলতো যে না ওর বেগ 1/3 হারায়, তখন কত হইতো শেষ বেগ, বলো তো, ওর বেগ 1/3 হারায়, তখন শেষ বেগ তখন কিন্তু হ্যাঁ লিখতে হইতো, ওর হারায় মানে কি শুরুর বেগ থেকে হারাবে, তার মানে প্রথমটা থেকে বিয়োগ দিতে হবে 1/3, তাই না, u/3, এইটা তখন আমাদের এরকম ভাবে আসবে যে 3u - u 2u/3, অর্থাৎ 1/3 হারালে 2/3 আছে, 2/3 আছে, জিনিসটা এইভাবে আসে, ঠিক আছে। আই হোপ তোমরা এই হিসাব নিকাশটুকু একটু হলো পারো, না পারলে যে কথাগুলো একটু ফোকাস করা ভালো করে হয়ে যাবে। তো এই হচ্ছে আদি বেগ দেওয়া নাই, সমস্যা নাই, শেষ বেগ u/2 দেওয়া নাই, এই এস এর মানটা দেওয়া, অর্ধেক হারায়। এখন প্রশ্ন হচ্ছে বুলেটটি দেয়ালের ভেতর আর কত দূর ঢুকবে, বুলেটটা দেয়ালের ভেতর আর কত দূর ঢুকবে মানে ওর মানে বুলেট কতক্ষণ ধরে ঢুকতে থাকবে, যতক্ষণ ধরে ওর বেগ শেষ না হয়ে যায়, জিরো না হয়ে যায়, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আচ্ছা বুলেট ঢুকতে থাকবে, এই যে এটা দ্বিতীয় ঘটনার শেষ বেগটা হইতে হবে 0, দ্বিতীয় ঘটনার শেষ বেগটা কি হইতে হবে 0 মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার, যেটাই অ্যাটলিস্ট 0, শেষ বেগটা থেমে যেতে হবে, ওই থামার আগ পর্যন্ত দেয়াল ফুটা করতে থাকবে। তোমার কাছে প্রশ্ন হচ্ছে বুলেটটি দেয়ালের ভেতর আর কত দূর ঢুকবে, এই যে এইখানে এই যে 2 ইঞ্চি তো ঢুকছে, যে এইখান থেকে এই যে এই সরণটুকু চাচ্ছে এস প্রাইম লিখলাম, হ্যাঁ, এই এস প্রাইমটা কত, বুঝা গেছে, এই এস প্রাইমটা কত, এই অঙ্কটা কি চেনা লাগে? হ্যাঁ, এমনিতে আমি গতি চ্যাপ্টারে করে আসছি, পুরো প্লেলিস্ট ইউটিউবে ফ্রি, এমনিতে আজকের কোন কনসেপ্টের সাথে যায়, আজকে শুরুর কনসেপ্টের সাথে কিন্তু যায়। এই যে এটা দেখো, এই যে প্রথম অঙ্কটা দেখে খেয়াল করো, এখানে তোমার একটা আদিবেগ ছিল, তাই না, এখানে একটা কি ছিল, আদিবেগ ছিল, তোমার ত্বরণ ছিল, তাই না, ত্বরণের কারণেও একটা শেষ বেগ প্রাপ্ত হলো, এরপর হচ্ছে কি ত্বরণ না, এখানে মন্দন ছিল, মন্দনের কারণে একটা বেগ প্রাপ্ত হলো, এরপর ওই একই মন্দন কন্টিনিউ হয়েছে, আরো শেষ বেগ মানে থামার আগ পর্যন্ত আর কত দূর গেছে আমরা সেটা বের করছি, এই যে এস প্রাইম বের করছিলাম। এই প্রথম অঙ্কটা দেখো, আবার একটা নির্দিষ্ট বেগ ছিল, এরপর মন্দন হয়েছে, এরপর কি হয়েছে মন্দনের একটা বেগ প্রাপ্ত হইলো, এরপর থামার আগে আর কত দূর গেছে সেটা বের করছে, ওই একই মন্দন কন্টিনিউ হয়েছে। এই অঙ্কটার সাথে কিন্তু এইটা হুবহু যায় কনসেপ্টটা, এই যে এখানকার কনসেপ্টটা হুবহু যায়। কিভাবে হুবহু যায়, এখানে দেখো একটা বেগে আসবে, বেগের মাত্রা দেওয়া নাই, বাট দেখো ওর অতিক্রান্ত দূরত্ব ও একটা বেগ প্রাপ্ত হচ্ছে, আমরা কিন্তু এখানে বলতে পারি, কি বলতে পারি, এখানে একটা মন্দন কাজ করতেছে, এখানে একটা কি কাজ করতেছে, মন্দন কাজ করতেছে, যেহেতু বেগ হ্রাস পাচ্ছে। এখন দেখো ওই একই গাছের ভেতর দিয়ে তো যাচ্ছে, একই গাছের ভেতর দিয়ে যাচ্ছে, তাই না, গাছের ভেতর যেতে যেতে ওই আস্তে আস্তে বেগ হ্রাস পেয়ে 0 হবে, এই মন্দনটা কিন্তু সবসময় একই থাকবে, অর্থাৎ পরবর্তীতে ওই একই মন্দন ইউজ হবে, কারণ আমাদের গাছের উপাদান তো চেঞ্জ হয়ে যায় নাই, গাছের উপাদানগুলোই তোকে বাধা দিচ্ছিল বুলেটকে, 2 ইঞ্চি ঢোকার পর যে গাছের উপাদান চেঞ্জ হয়ে গেছে, ওরা এখন কম বাধা দেবে বা বেশি বাধা দেবে এমনটা না, ওই একই রকমের বাধা দিতে থাকবে, অর্থাৎ বেগ একইভাবে হ্রাস পেতে থাকবে, এই একইভাবে হ্রাস পেতে পেতেই তো 0 হবে, অর্থাৎ আমরা এইখান থেকে একটা মন্দন যদি বের করে ফেলি, আমরা দ্বিতীয় ঘটনাতে ওই একই মন্দন প্রয়োগ করতে পারবো, ওইখান থেকে আমরা এস প্রাইম বের করবো, বুঝে গেছে। আর এই যে এখানে দ্বিতীয় ঘটনার, এই যে মনে পড়ে, এই যে দ্বিতীয় ঘটনাতে এখানে যে আদিবেগটা ইউজ করব, এটা প্রথম ঘটনার শেষ বেগ হবে, তাই না, এইখানে আমরা দ্বিতীয় ঘটনাতে যে আদিবেগটা ইউজ করব, এটা প্রথম ঘটনার শেষ বেগ হবে, একদম হুবহু গাণিতিক সমস্যা একের মতো। তো এই কনসেপ্টটা দিয়ে তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি।
ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করি হচ্ছে সলিউশন। তো এখানে আমরা ধরি 2 ইঞ্চি প্রবেশের আগে হ্যাঁ এখানে একটা আদিবেগ আছে। কি আছে? আদিবেগ। অবশ্যই বুলেট একটা বেগে ঢুকছে। এই বেগটাকে আমরা কত লিখতে পারি? আমি একটু এইভাবে লিখলাম যে আদিবেগ ইউ এর মান x। ঠিক আছে, কত ধরলাম? x। ওকে, তারপর দেখো এই 2 ইঞ্চি ঢুকবে, তাই না? দেখো অতিক্রান্ত দূরত্ব সরণ s। এই s এর মান প্রশ্ন কতটা? 2 ইঞ্চি। এখন কথা হচ্ছে ইঞ্চি কি আমরা মিটারে বা সেন্টিমিটারে বা অন্য কিছু নিয়ে যাব? নিতে পারি, বাট আমরা এখানে না নিলেও চলবে। এই অঙ্কে আমাদের না নিলেও চলবে। খালি এটা মাথায় রাখবো, আমরা সরণ যে বসাচ্ছি, সরণের মান আমরা বসাচ্ছি ইঞ্চিতে। তাহলে আমরা লাস্টের যে সরণের মানটা পাবো আমরা ওইটাও পাবো ইঞ্চিতে। ঠিক আছে, ওইটাও কিসে পাবো? ইঞ্চিতে পাবো। বুঝতে পারছো? আর এইখানে এই সেফটির জন্য আমরা এখন মিটার পার সেকেন্ড একক না লিখে কি লিখবো? ইঞ্চ পার সেকেন্ড। বেগ আমরা ধরে নিছি, দূরত্ব বাই সময় কি আমাদের বেগের একক না? কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড, এখানে লিখলাম ইঞ্চ পার সেকেন্ড, কারণ আমরা ইঞ্চকে সেন্টিমিটার বা মিটারে নেওয়ার প্যারাতে যেতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে শেষ বেগ ভি। প্রশ্ন বলছে বেগ অর্ধেক হারায় যাবে, অর্থাৎ একটু দেখাইতে পারো, এটা হবে ইউ মাইনাস ইউ বাই 2, অর্থাৎ এক্স মাইনাস এক্স বাই 2, অর্থাৎ এক্স বাই 2 ইঞ্চ পার সেকেন্ড। বুঝে গেছে? দেখো তিনটা ডাটা। হ্যাঁ, এক্স এর মান জানি না, বাট না দেওয়া থাকলে আমি কি করবো বলো? প্রশ্ন নাই, বাট কনসেপ্ট এটা ইউজ হবে। এক্স দিয়ে অঙ্ক আগাইতে হবে, আমাদের কিছু করার নাই। তো এখান থেকে আমাদের মেন টার্গেট এ বের করা, মন্দন, কারণ আমাদের দ্বিতীয় ঘটনাতে একই মন্দন কাজ করবে। ঠিক আছে, এখানে আমাদের কি কাজ? মন্দন বের করা। তো এখন আমরা লিখবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। তুমি এখানে লিখতে পারো যে মন্দন এ ইকুয়াল টু হোয়াট। এখানে কেন তুমি মন্দন লিখছো? কারণ তোমার বেগ হ্রাস পাচ্ছে, এটা তুমি জানো। কোনো ত্বরণ লিখে ঢং করার দরকার নাই, মন্দন, ডাইরেক্ট মন্দন। আর মন্দন লিখলে আমরা ফর্মুলাতে কি বসাই? -2as। কি বসাই? -2as। তো আমার তো লাগবে এটাকে, তো এটাকে এই পাশে নিয়ে আসি। 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এখান থেকে শুধু যেহেতু এ লাগবে, তাহলে আমি লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এখন দেখো ইউ এর মান তো এক্স, তাহলে এক্স, ভি এর মান হচ্ছে x/2, তাহলে যে x/2 স্কয়ার, ভি স্কয়ার না, এই যে ভি মানে x/2 স্কয়ার, 2 ইনটু s। s এর মান আবার প্রশ্নে দেওয়া 2, এই যে s এর মান কত? 2। ঠিক আছে, ওকে। তাহলে উপরে আসে দেখো x স্কয়ার, এখানে আসে হচ্ছে x স্কয়ার বাই 4, আর এখানে আসে হচ্ছে 4। এখন ওখানে লসাগু করো উপরে 4, তো 4x স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে এখন দেখো 4x স্কয়ার মাইনাস x স্কয়ার করলে কি পাবো বলো তো? 3x স্কয়ার বাই 4। আর এই বাই 4 কে কি 1/4 লেখা যায়? তাহলে 3x স্কয়ার বাই 4 4 16, 16। আর এটা তো মন্দন, মানে আলটিমেটলি ত্বরণ। ত্বরণের একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কয়ার, বাট আমরা এখানে মিটার বসে নাই, আমরা বসেছি ইঞ্চি পার সেকেন্ড স্কয়ার। এককগুলা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। ইঞ্চি পার সেন্টিমিটার, ইঞ্চি পার সেকেন্ড স্কয়ার, তাই না? ইঞ্চি পার সেকেন্ড স্কয়ার এভাবে লেখা যায়, অথবা আরেকটা কিভাবে লেখা যাবে? তুমি চাইলে এভাবে লিখতে পারো, s ইনভার্স 2 লিখলেই হয়েছে। বুঝতে পারছো? লিখলেই হয়েছে। তো এখন আমরা সেকেন্ড কাহিনীটা চিন্তা করব, যে এখন আমাদের এখানে কি হবে? এই যে এখানে এই পার্থক্যতে কি হবে? এই যে আর কত দূর যাবে, তাই না? প্রশ্ন হচ্ছে এক্স প্রাইমটা বের করব। তো আমরা এখানে চিন্তা করব আমাদের যে আদিবেগটা, এই যে এইখানে প্রথম ঘটনা শেষ বেগটাই হবে আদিবেগ, তাই না? কারণ আমাদের বুলেট তো আর থামে নাই, ওই একইভাবে চলছে। এইখান থেকে এই যে ওর যে বেগ এখানে ছিল সেটা হবে ওর আদিবেগ, এরপর যে থামবে অর্থাৎ জিরো চিন্তা করবো, আর দেখবো কত দূর গেছে, তাই তো? আর মন্দন ইউজ করবো কি? প্রথম ঘটনার মন্দনই দ্বিতীয় ঘটনার মন্দন। তো এই কনসেপ্টটা থেকে আমরা এখন লিখবো যে আবার এবার আমরা দেখবো 2 ইঞ্চি প্রবেশের পর। এতক্ষণ হিসাবটা কি করলাম? এতক্ষণ হিসাব করলাম 2 ইঞ্চি প্রবেশের আগে, আর এখন আমাদের হিসাব হচ্ছে 2 ইঞ্চি প্রবেশের পর। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি আদিবেগ, এইটাকে ইউ প্রাইম লিখতে পারি। এই আদিবেগটা কি? দ্বিতীয় ঘটনার শেষ বেগ।
প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় না, প্রথম ঘটনার শেষ বেগ, অর্থাৎ এটা হচ্ছে ভি, অর্থাৎ x/2 ইঞ্চ পার সেকেন্ড, তাই না? ওকে, আর যেহেতু আমাদের থামার আগে, তার মানে শেষ বেগ কত ইউজ করব? ভি প্রাইম, এটা ইউজ করবো আমাদের 0 ইঞ্চ পার সেকেন্ড। আর মন্দন, প্রথম ঘটনার মন্দনই তো এখনো চলবে, মন্দন। তো এটা আমাদের আসছে আসলে দেখো 3x²/16, মন্দনের একক আমরা ইউজ করবো এত ইঞ্চ সেন্টিমিটার স্কয়ার। এই কাহিনী হইতে যে আমার এখন অতিক্রান্ত দূরত্বটা কত, এখন অতিক্রান্ত দূরত্ব যেটাকে লিখবো s প্রাইম ইকুয়ালস টু ওয়াট, ঠিক আছে? তার মানে তোমরা যদি এখন ইউজ করো যে আমরা জানি যে v প্রাইম স্কয়ার ইকুয়াল টু u প্রাইম স্কয়ার, যেহেতু মন্দন বলছো তাহলে মাইনাস দিব, -2a s প্রাইম। তো আমি একটু ডাইরেক্ট লিখি s প্রাইম ইকুয়াল টু ওয়াট, এটাই তো s প্রাইম ইকুয়াল টু ওয়াট। তোমরা দেখতে এরকম পাবা, দেখো ফর্মুলাটা এভাবে পাবা। আমি একটু ডাইরেক্ট লিখলাম, এখানে v প্রাইম বিয়োগ হয়, দিলাম না 2 * a। দেখো তোমরা যে ডান বাম করে নিয়ে আসো, দেখো s প্রাইম ইকুয়াল টু এটাই পাবা। যদি ডাউট থাকে আমি প্রথম অঙ্ক থেকে দেখাই, এটাই আসে প্রথম অঙ্ক থেকে দেখাই, যে s প্রাইম কি আসবে, u প্রাইম, যে v প্রাইম স্কয়ার, v প্রাইম লিখলাম না, বাদ যেহেতু যে থামার আগে থেমে গেছে, তার মানে শেষ বেগ 0 ডিভাইডেড বাই 2a আসবে, ঠিক আছে? তো এটা আমি একটু ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? তোমরাও দেখবে একটা টাইম এরকম এক্সপার্ট হয়ে যাবে। তো u প্রাইমের মান কত? u প্রাইমের মান হচ্ছে x/2, তাহলে দেখো x/2 এর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু এর মান কত, 3x²/16। এইটা একটু হিসাব নিকাশ করো, দেখবা তোমার x কাটা যাবে, ঠিক আছে? তাহলে উপরে দেখো কি আসে, x²/4, আর নিচে 2 দিয়ে 16 কাটলে কত হবে, 8 আসবে, তাই না? 3x²/8। এখন এই ভাগ করা তো তোমরা পারো, কিভাবে ভাগ করে, x²/4 ইনটু 8/3x², এভাবে না, ইনটু 8/3x²। এই যে দেখো, এই যে x² বাদ, এই 4 দিয়ে 8, এটা হবে 2, তার মানে আমাদের থাকে কত, 2/3, আমাদের থাকে কত, 2/3। সুতরাং s প্রাইম 2/3 ইঞ্চ। তুমি চাইলে এই 2/3 কে দশমিক ফরম্যাটেও লিখতে পারো, 0.67, না লিখলে এভাবে রাখতে পারো, ঠিক আছে? তার মানে এটা কত আসে, 0.67 ইঞ্চ। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। থামার আগে আর 0.67 ইঞ্চি যাবে, 2 ইঞ্চি তো ঢুকছে, থামার আগে আর 0.67 ইঞ্চি যাবে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, তো দেখো এখন আমাদের গাণিতিক সমস্যা 4 নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে যে একটা বুলেট একটা তক্তা ভেদ করতে এর 1/2 অংশ বেগের এত অংশ হারায়। এখানে কি মিন করছে, এখানে তোমার কাছে একটা তক্তা আছে, আর এখানে যে ভেদ করাটা মানে কি জানো, মানে বুলেট যে তোমার এখানে যে তক্তার এখানে যে ঢুকলো, ঢুকে বের হয়ে চলে গেছে, ভেদ মানে এটা বোঝায়, ভেদ মানে যে ঢুকে বের হয়ে চলে গেছে, বুঝতে পারছো? পুরোটা বোঝাচ্ছে। এখন দেখো আমরা তো জানি বুলেট যখন আসছে সমস্যা না, একটা ব্যাগে আসে, বাট ভেতরে যখন কোনো উপাদান মানে গাছের তক্তা, মানে গাছ বা তক্তা, এই দেয়াল, এগুলো ভেদ করে, তখন কিছু উপাদান থাকে, এই উপাদানগুলো ওর বেগকে হ্রাস করে না, বাধা দেয়। তো এই যে এই তক্তা ভেদ করতে যে ওর বেগ 1/2 অংশ হারায়, পুরোপুরি 0 হয় নাই, কিছুটা বেগ হারাইছে, এই হচ্ছে প্রথম কনসেপ্ট। এখন প্রশ্ন হচ্ছে মন্দন সুষম হইলে, এই যে এখানে তো একটা মন্দন ছিল, তাই না? এখানে একটা কি ছিল, মন্দন ছিল। এই মন্দনটাই যদি থাকে, তাহলে বুলেটটি থামার পূর্বে পরপর স্থাপিত অনুরূপ কয়টা তক্তা ভেদ করতে পারবে? তার মানে প্রশ্ন হচ্ছে, এখানে কাহিনী দেখো, এখানে তোমার বুলেটে কিন্তু বেগ 0 হয় নাই, ওর কিন্তু এখন একটা বেগ আছে। দেখো এই শেষ বেগটা কত, ধরো আদি বেগ তো আর দেওয়া নাই, ধরো আদি বেগ x, বলছে এর বেগের এত অংশ হারায়, বেগের এত অংশ, তাই না? আমরা তো এগুলা কিভাবে লিখতাম, যে বেগ এর, তাই না? দেখো বেগ এর 1/20 অংশ হারায় মানে বিয়োগ দেব, বেগ কত ধরছি x, তার মানে x এর মানে গুণ ইনটু 1/20। তো এখন শেষ বেগ তাহলে কি করতে হবে, হারায় মানে কি আদি বেগ থেকে বিয়োগ করতে হবে, তো আদি বেগ x মাইনাস x এর 1/20,
এই যে এখন ওর শেষ বেগ হচ্ছে এটা একটু সলভ করে দেখো কত আসে 20x - x 19x বাই 20 ওর শেষ বেগ কিন্তু 0 হয় নাই একটা তক্তা ভেদ করে ফেলছে পুরো 0 হয় নাই প্রশ্ন হচ্ছে এরকম তোমার কাছে কয়েকটা তক্তা থাকবে এখন প্রশ্ন হচ্ছে এরকম কয়টা তক্তা থাকলে এই যে একই রকমের তক্তা হ্যাঁ এই যে একই রকমের তক্তা এই যে অনুরূপ প্রশ্ন বলে দিচ্ছে অনুরূপ এরকম কয়টা তক্তা হইলে ও ভেদ করবে মানে এই যে একটা যে x বেগ নিয়ে আসতেছে হ্যাঁ এরকম কয়টা তক্তা ভেদ করতে পারবে প্রপারলি বেগ 0 হওয়া পর্যন্ত প্রশ্ন হচ্ছে কয়টা তক্তা ভেদ করবে শেষ বেগ 0 হওয়া পর্যন্ত আগেরটা থেকে একটু ডিফারেন্ট আচ্ছা এই ম্যাথটা করাই দিচ্ছি বুঝাই দেব বাট এই ক্ষেত্রে তোমাদেরকে এটা কিভাবে করাই দেব বা কিভাবে বুঝাই দিই তোমাদের এই ক্ষেত্রে আমি ফিজিক্সের আরেকটা একটু কনসেপ্টের হেল্প নেব কাজ শক্তি ক্ষমতার একটা হেল্প নেব এই অঙ্কটা বুঝাই দেওয়ার জন্য তো কি জিনিসের হেল্প নেব সেটা যদি একটু তোমাদেরকে এখানে একটু রাফ আলোচনা করি এটা হচ্ছে তোমাদের আমি একটু হেল্প নেব কাজ শক্তি উপপাদ্যের ঠিক আছে কিসের হেল্প নেব কাজ শক্তি উপপাদ্যের হেল্প নেব ওকে তোমাদের কাজ শক্তি উপপাদ্যটা খুবই সহজ একটা কনসেপ্ট আমি যদি একটু বলি ধরো এখানে একটা বস্তু গতিশীল ইউ বেগে এখন তুমি এখানে বল প্রয়োগ করছো কি প্রয়োগ করলা বল প্রয়োগ করলা বল প্রয়োগের কারণে ওর এখন বেগ বৃদ্ধি পেয়েছে ওর বেগটা কি হলো বৃদ্ধি পেয়েছে তুমি যে এতটুকু সময় ধরে বল প্রয়োগ করছো হ্যাঁ যে এতটুকু ধরে বল প্রয়োগ করছো তো যতক্ষণ ধরে বল প্রয়োগ করা হয় এখন আমরা জানি F = হচ্ছে ma এখন বলের মধ্যে থাকে ত্বরণ তো ওর উপর ত্বরণ কাজ করে ত্বরণ কাজ করা মানে ও সমানে বেগ বৃদ্ধি পেতে থাকে আমরা জাস্ট একটুকু বল প্রয়োগ করছি এরপর বল প্রয়োগ করব না হ্যাঁ তো এই বলের কারণে ওর এখন এদিকে শেষ বেগ হয়ে গেছে v ইউ থেকে আস্তে আস্তে v হইছে তো এই এটা হচ্ছে সরণ আর এটা হচ্ছে সময় দুইটাই দেওয়া ঠিক আছে মানে ধরো আমি 2 সেকেন্ড ধরে বল প্রয়োগ করছি যে এতটুকু সরণ হইছে এরকম আর কি সরণ যেন সময় যেন এখন দেখো তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো ওর সরণ ঘটছে এটা ফিজিক্সের ভাষায় আবার কাজ হয় এটাকে আমরা কি বলি ফিজিক্সের ভাষায় কাজ বলি তো একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তুমি যদি তার সরণ ঘটাইতে পারো যেদিকে বল প্রয়োগ হচ্ছে ওই দিককার সরণের মানের গুণফলকে বলা হয় কাজ জাস্ট বল আর সরণের গুণফল কাজ না এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে বল যেদিকে প্রয়োগ হচ্ছে বলের দিকে যে সরণটা হচ্ছে বল আর সরণের গুণফলকে বলা হয় কাজ ঠিক আছে এখানে উপাংশ বিভাজন একটা কনসেপ্ট আছে এগুলো ইন্টারমিডিয়েটে জানবা খালি এখন জানো যে বল যেদিকে প্রয়োগ হচ্ছে আমি এদিকে বল দিছি ওর এদিকে সরণ হচ্ছে ওই সরণ আর বলের গুণফলকে আমরা কি বলি কাজ বলি তার মানে আমি বল প্রয়োগ করছি f পরিমাণ আর সরণ হচ্ছে s পরিমাণ তাহলে এই হচ্ছে আমার কৃত কাজ ঠিক আছে ফিজিক্সের ভাষায় কাজ আর শক্তি একই জিনিস কি জিনিস কাজ আর শক্তি একই জিনিস এটাই কাজ এটাই হচ্ছে আমি কত শক্তি প্রয়োগ করছি ওকে ভালো কথা আবার তোমরা গতি শক্তি নিয়ে একটু হলেও জানো ওর শুরুতে দেখো ওর বেগ ছিল কম তাহলে ওর কিন্তু একটা গতি শক্তি আছে হাফ m u স্কয়ার তাই না এই বস্তুর ভর মনে করো m ওকে ওর একটা গতি শক্তি আছে এখন দেখো ওর বেগ যখন v মানে বেগ বেড়ে গেছে ওর তখন একটা গতি শক্তি আছে হাফ m v স্কয়ার তো এইখানে একটা শক্তি এখানে একটা শক্তি আমি যদি উদাহরণ দিই কথার কথা এই শক্তির মান 30 জুল এখন দেখো ওর শক্তি হয়ে গেছে 50 জুল বেড়ে গেছে না এই শক্তি কোথা থেকে আসছে শক্তির সহনশীলতা অনুযায়ী শক্তির সৃষ্টি নাই শক্তির বিনাশ নাই ঠিক আছে এই শক্তি এক্সট্রা শক্তি কোথা থেকে আসলো ওর যে গতিবেগ বেড়ে গেল না এই যে এক্সট্রা শক্তি আসলো গতি শক্তি বেড়ে গেল কোথা থেকে বাড়লো ওই শক্তি বাড়ার রিজন একজন মাত্র সেটা হচ্ছে তুমি কাজ করছো না তোমার কৃত কাজটা ওর মধ্যে জমা হয়ে গেছে বুঝতে পারছো তোমার যে কৃত কাজটা এই যে এফএস কৃত কাজ মানে শক্তি এই শক্তিটাই তো তুমি শক্তি দিচ্ছ না ওর মধ্যে ওই শক্তিটাই ওর কি বেগ বৃদ্ধি করছে মানে গতি শক্তি বৃদ্ধি করছে এই যে গতি শক্তি যে এক্সট্রাটা ধরো এই যে আগে ছিল 30 এখন হয়ে গেছে 50 এই যে পার্থক্যটা এই যে 50 - 30 অর্থাৎ এই যে হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার এই যে এই এক্সট্রা কে করছে তুমি করছো তোমার কৃত কাজ এই যে w এইটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য বুঝছো কৃত কাজ গতি শক্তির পরিবর্তনের সমান এটাই ফিজিক্সের কাজ শক্তি উপপাদ্য এটা তোমরা কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা আছে সেখানে জানতে পারবা কাজ শক্তি ক্ষমতার অধ্যায়ে জানতে পারবা এখন কথা হচ্ছে ভাই আপনি এই কথাটা কেন বললেন মুছেই ফেললাম সরি আবার লিখতে হবে খালি এখানে মেন কথাটা এখন লিখবো হ্যাঁ মনে রাখবো যে কাজ শক্তি উপপাদ্য লিখছি আমি কি লিখলাম
কাজ শক্তি উপপাদ্য। পুরাটা আমি এক্সপ্লেন করার সময় পেলাম না, এখানে এক্সপ্লেন করার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখবা কি কৃত কাজ। হ্যাঁ, কৃত কাজ ইকুয়াল টু কি গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, এই কনসেপ্টটা লাগবে, কৃত কাজ গতিশক্তির পরিবর্তন। হ্যাঁ, কৃত কাজ গতিশক্তির পরিবর্তন। W হচ্ছে হাফ m v স্কয়ার মাইনাস হাফ m e স্কয়ার। ওকে, এখন আমরা অঙ্কে আসি, ওইটা আমরা কিভাবে এখানে কাজে লাগাবো। তো আমাদের এখানে যে জিনিসটা বলতে চাইছে, আমি যদি সিনারিওটাকে একটু লিখি, প্রথমে আছে একটা তক্তা, ধরলাম আমাদের একটা আদিবেগ আছে ইউ। হ্যাঁ, প্রশ্ন যেহেতু দেয় নাই, তাহলে আমি আদিবেগ ইউ কে ধরলাম x। এখানে কোন সরণ লেখছে, আগের অঙ্কে তো সরণকে আবার ইঞ্চি দিয়ে ফেলছিল, আমরা ইঞ্চি ধরে অঙ্ক করছি, কিছু লেখা নেই, তাহলে মিটার পার সেকেন্ড। এখন এই টকটা কতটুকু মোটা কিছু বলছে? কিচ্ছু বলা নাই, বাট আমরা পরবর্তীতে এই অনুরূপ টকটা ইউজ করবো, মানে এটা যতটুকু মোটা পরের গুলা একই মোটা, এই যে অনুরূপ কথা মানে হুবহু, কাট কপি, জমজ। ঠিক আছে, ওকে। তো ইউ, তো এখন কথা হচ্ছে এই টকটাটা ভেদ করতে যে এখন যে শেষ বেগটা সেটা প্রশ্ন বলছে যে ওর বেগের এত অংশ হারায়। তো বেগের কত অংশ? এই যে বেগের 1/20 এত অংশ হারায়, মানে কি আদিবেগ থেকে বিয়োগ হবে। তো এটা আমরা সলভ করে পেয়েছিলাম 19x/20। আবার করো, দেখো 19x/20 পাবা, এত মিটার পার সেকেন্ড। ওকে, তো তুমি একটা আদিবেগ জানো, একটা শেষ বেগ জানো, কি জানো? একটা আদিবেগ জানো, একটা শেষ বেগ জানো। তুমি একটু এইখান থেকে একটু আমাকে, তুমি তার এটা কার বেগ, কার আদিবেগ, কার শেষ বেগ? বুলেটের, তাই না? বুলেটের বেগ কমে যাচ্ছে, বুলেটের বেগ বেড়ে যাচ্ছে। এই যে এখানে আমরা ভর ইউজ করতাম কার, যেই বস্তুর গতিবেগ বাড়তো বা কমতো সেই ভরটা, তাই না? তুমি আমাকে একটু বুলেটের গতিশক্তির পরিবর্তন বের করে দিতে পারবা? একটু এটা বের করে দিতে পারবা? এটা কি হবে? হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। এখন বুলেটের ভরটা দেওয়া নাই, না দেওয়া থাকলে নাই, m দিয়ে চালাই দেবো, তাই না? m দিয়েই চালাই দেবো। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এই হাফ m এখানে কমন নিয়ে লিখলে আমরা এভাবে লিখতে পারি যে v স্কয়ার মাইনাস u স্কয়ার, হাফ m v স্কয়ার মাইনাস u স্কয়ার। এখানে একটু মানগুলা বসে, হাফ m, এখন দেখো v হচ্ছে 19x/20 মাইনাস ইউ কত? x। ঠিক আছে, এই হাফ m 19/20, তাই না? এর আবার কি লাগবে? হোল স্কয়ার লাগবে। ঠিক আছে, হোল স্কয়ার নেই, (361/400) আর আবার x ও আছে, তাহলে x স্কয়ার, আর এই হলো মাইনাস x স্কয়ার। এখানে একটু তাহলে আমরা লসাগু করে দেখি, লসাগু করলে কত আসে, তাই না? লসাগু করলে আমাদের এটা আসবে হচ্ছে 361x স্কয়ার মাইনাস 400x স্কয়ার। তাহলে হচ্ছে আমরা কত পাই দেখি, 361 মাইনাস 400 মাইনাস 39, তাহলে হাফ m মাইনাস 39 x স্কয়ার বাই 400। কি করছি? জাস্ট 361 থেকে 400 বিয়োগ করছি। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে এখানে নেগেটিভ কেন আসছে বলতে পারো? আমাদের কিন্তু বেগ বৃদ্ধি পায় না। আমি তোমাদেরকে যে কনসেপ্ট উদাহরণটা দিয়ে এই সূত্রটা লিখছি পরিবর্তন, যে উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি লিখছিলাম হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার, ওইখানে আমাদের বেগ আমি বৃদ্ধি করেছিলাম, মনে পড়ে? উদাহরণ দিয়ে বলছিলাম যে একটা বস্তুর বেগ আছে, ওর বেগ 30 থেকে 50 হয়ে গেল, গতিশক্তি ওখানে বৃদ্ধি করেছি। বাট আমাদের এই অঙ্কে টকটা কি করে, আমাদের এখানে আদি বেগ বেশি হয়, শেষ বেগটা কি হয়? কম হয়। তাহলে আমাদের পরিবর্তন মানে সবসময় মনে রাখবা বড়টা বিয়োগ ছোটটা। কি? বড়টা বিয়োগ ছোটটা। তার মানে বড়টা বিয়োগ ছোটটা কথার কথা, তুমি জানো 50 আর 30, এখন এটা পার্থক্য কত? তাহলে তোমাকে লিখতে হবে 50 মাইনাস 30। তুমি যদি 30 মাইনাস 50 লিখেও ফেলো, তাহলে তুমি জানো 50 মাইনাস 30 লিখলে পাইতা 20, বাট 30 মাইনাস 50 লিখে ফেললেও তুমি কিন্তু -20 পাবা, খালি একটা মাইনাস আসবে। তো পরিবর্তন কথাটা বললে সবসময় কি করবা? বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। হ্যাঁ, আমি এখানে একটু খেয়াল করি নাই, আমি শেষ বেগ মাইনাস আদি ওই যে সূত্র লিখে ওইটা দিয়ে করছি, বাট ভুল কিন্তু করি নাই।
ভুল কিন্তু করি নাই, এখানে খালি পরিবর্তন চেয়েছি না, এখানে নেগেটিভ মডুলাস নেগেটিভটা উঠাই লিখবা, ঠিক আছে, নেগেটিভটা উঠাই লিখবা, অর্থাৎ হাফ এম 39x স্কয়ার বাই 400 বা 39m x স্কয়ার বাই 2 দিয়ে এটা কাটলে কত আসবে 800। ঠিক আছে, এখানে কি লিখলাম, মান বিবেচনায়, বুঝা গেছে? পরিবর্তন কথাটা মানে শেষ বেগ, মানে সবসময় শেষ মাইনাস আদি এমনটা না যে শেষ গতিশক্তি মাইনাস আদি। এখানে আমাদের আদি গতিশক্তি মাইনাস শেষটা লিখলে তাহলে তোমার আর নেগেটিভটা আসতো না। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। ওকে, তার মানে দেখো এইখানে যে কাজটা আমি করলাম, আমি এটা করলাম যে আমাদের যে তক্তাটা, হ্যাঁ আমাদের এই তক্তাটা কয়টা তক্তা ছিল, এখানে একটা তক্তা, এই তক্তা ভেদ করতে যে আমার গতিশক্তি চেঞ্জ হচ্ছে, গতিশক্তির পরিবর্তন বের করছি। তার মানে এই যে গতিশক্তির পরিবর্তন, আমরা গতিশক্তির পরিবর্তনকে কি বলি, কৃতকাজ। তার মানে দেখো এটা কয়টা তক্তার জন্য এই কাজটা বের করছি, এখানে আমি কয়টা তক্তা ছিল, একটা না, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং একটি তক্তার জন্য কৃতকাজ, এটাকে আমরা এখানে লিখতে পারি যে 39x স্কয়ার বাই 800। ঠিক আছে, ওকে। প্রথম কাজ দেখো, আমি কিন্তু খুব বেশি হিসাব করি নাই, জাস্ট আদিবেগ শেষ বেগ গতিশক্তির পরিবর্তনটা লিখছি। এখন খালি ইউ এর মান ভি এর মান প্রশ্নে পেয়েছে দেখে আমাদের হিসাবটা এরকম আসছে, এছাড়া কোনো কিছু কিন্তু করি নাই। এখন দেখো কি করব, এখন আমরা ধরি অনুরূপ তক্তা আছে কয়টা, এটাই তো বের করতে হবে। অর্থাৎ এখন হচ্ছে আমাদের অনেকগুলা তক্তা দেওয়া থাকবে অনুরূপ, এরকম কয়টা তক্তা ভেদ করতে পারবে বুলেটটা, মানে এখন আবার শুরু থেকে হিসাব যে আচ্ছা এই হচ্ছে কাহিনী। ওকে, তাহলে তোমার কাছে এরকম অনেকগুলা তক্তা আছে, হ্যাঁ, তাহলে এই যে বুলেট ঢুকবে, এক্স বেগ নিয়ে ঢুকবে, এরকম কয়টা তক্তা ভেদ করবে, অর্থাৎ কয়টা ও ভেদ কয়টা করবে, যতক্ষণ না ওর বেগ 0 না হয় ততক্ষণ পর্যন্ত ভেদ করবে, তাই না, পর স্থাপিত। তার মানে আমরা এখানে শেষ বেগ 0 ধরবো, সেকেন্ড যে ঘটনাটা ঘটাচ্ছি। অর্থাৎ ও এক্স বেগ নিয়ে ঢুকবে, অনেকগুলা তক্তা আছে, ও ভেদ করবে কতক্ষণ পর্যন্ত, শেষ বেগ 0 না হওয়া পর্যন্ত তক্তাটা ভেদ করবে। তাহলে এই ক্ষেত্রে, তাহলে এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করবো, আদি বেগ এইটা, শেষ বেগ কত 0, তাই না। আমরা দ্বিতীয় ক্ষেত্রে এখন চিন্তা করব যে ধরি অনেকগুলো অনুরূপ তক্তা। এখন প্রশ্ন বলছে যে এন মানে বের করতে, এগুলো নরমালি এন দিয়ে বের করে, আমি এন লিখি নাই, ধরি অনেকগুলো অনুরূপ তক্তা পরপর স্থাপিত। ঠিক আছে, এখন এই যে কতগুলো সেটা বের করতে হবে, তাই তো। তো আচ্ছা, তো আমি এখন ডিক্লেয়ারই করি না যে এন সংখ্যক, এই সংখ্যক, হ্যান ত্যান হাবি যাবে, তাই না। ওকে, সমস্যা নাই। তাহলে এখন দেখো আমাদের যখন প্রথম তক্তাতে ঢুকবে তখন তার আদিবেগ হবে হচ্ছে কত বলতো, এক্স। আর আমরা ধরে নিচ্ছি এরকম অনেকগুলা তক্তা পরপর লাগানো, বুঝো, এগুলা পরপর লাগানো, মানে এই যে ঢুকবে 0, মানে কোনটা 0 হচ্ছে। এই যে এখানে যে শেষ বেগটা, আমি এটা লিখতেছি শেষ বেগ কত, শেষ বেগ ভি হচ্ছে কত 0। এই অ্যারোটা ডিস্টার্ব করতেছে, এই অঙ্কটা করে রিস্টার্ট দিতে হবে, একটু ধৈর্য রাখতে হবে আমাকে। ওকে, তাই দেখো এই আদিবেগ জন্য শেষ বেগ জানো, তাহলে তুমি এখন গতিশক্তির পরিবর্তন বের করতে পারবা, গতিশক্তির পরিবর্তন, তাই না। এইখানে আমি আবার আদি মানে শেষটা মাইনাস আদি হয় করবো না, এবার আমি কি পরিবর্তন না, আমি জানি বড়টা থেকে ছোটটা বেগ, মানে শুরুতে বেগ বেশি, পরে যে বেগ 0 মানে কমে যায়, মানে শুরুতে গতিশক্তিটা বেশি, হাফ এম ইউ স্কয়ার মাইনাস, এগুলো প্রাইম দাও, হ্যাঁ প্রাইম দাও, হাফ এম ইউ প্রাইম স্কয়ার মাইনাস হাফ এম ভি প্রাইম স্কয়ার। তো হাফ এম ইউ প্রাইম মানে এক্স স্কয়ার মাইনাস 0, তাই না, ভি এর মান তো 0, বসায় দাও 0 বাবা। তাহলে তোমার এইটা আসবে জাস্ট হাফ এম, এরকম আসবে এম এক্স স্কয়ার বাই 2। এই হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এইটা কি আমার কৃতকাজ না, তার মানে কৃতকাজ। ঠিক আছে, কৃতকাজ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, এম এক্স স্কয়ার বাই 2। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এটা দিয়ে আমি কিভাবে সংখ্যা বের করব। দেখো এখানে একটা মজার জিনিস আছে, এই যে এটা তো কৃতকাজ, বাট এইখানে একটা কথা লিখছি, একটা তক্তা ভেদের জন্য কৃতকাজ, মানে একটা তক্তার জন্য কৃতকাজ। তার মানে দেখা আমি বাচ্চাদের মতো অঙ্ক করবো, মানে তোমাকে দেখো একটা উদাহরণ দিই, তুমি বুঝে যাবা। কি উদাহরণ দেবো জানো, তোমাকে উদাহরণ দেবো যে তুমি জানো যে একটা চকলেটের দাম 5 টাকা,
কথাটা বুঝো, একটা চকলেটের জন্য তোমার কত খরচ পড়ছে? 5 টাকা। এখন তোমাকে আমি যদি বলি তোমার তো 20 টাকা খরচ হয়েছে টোটাল, তাহলে কয়টা চকলেট কিনছো তুমি কিভাবে বের করবা? একটা চকলেটের দাম 5 টাকা, তাহলে 20 টাকায় তুমি কয়টা চকলেট কিনছো? তুমি এভাবে হিসাব করো না যে 20/5, তার মানে 4টা চকলেট। এই জিনিসটা কিভাবে আসে? এভাবে আসে না যে 5 টাকায় পাই আমরা 5 টাকায় পাই আমরা একটা চকলেট, 1 টাকায় পাই আমরা 1/5টা চকলেট, 20 টাকায় পাই আমরা 20/5। এভাবে আসছে না? সেম কাজটা করবো, সেম কাজটাই করবো। কি করব? আমি তো অনেক কষ্ট করে প্রথমে বের করে রাখছি যে একটা তক্তার জন্য তোমার খরচ হচ্ছে, এখানে শক্তির একক বা কাজের একক জুল। একটা তক্তার জন্য তোমার কৃত কাজ হচ্ছে এত জুল, মানে এত জুলে হচ্ছে একটা তক্তা। তাহলে বের করো এত জুল। এই যে এখন বেশি জুল আসে, এই জুলে কয়টা তক্তা হবে? জাস্ট ভাগ দিয়ে দেবো, তাই না? মানে লেখো যে তক্তার সংখ্যা, তক্তার সংখ্যা। তাহলে আমি কি করব? জাস্ট ভাগ দেব mx²/2। ভাগ দেওয়া মানে এখানে গুণ হয়ে যাবে না? উল্টায় গুণ করলে হবে না? যে প্রথমটা উল্টায় গুণ করলে কত আসবে? 839mx²। বুঝতে পারছো? একটু কি বেশি করলাম, মানে ক্যালকুলেশন একটু বেশি শর্ট করলাম। 39mx²/100, 800। 39mx² এটা। তাহলে দেখো যে এই পুরো জিনিসটা কি যাবে? mx² কাটাকাটি যাবে। তাহলে কত আসবে দেখো? 800/39 দুগুণ কত? 39 দুগুণ কত আসবে বলো তো? 78 না? 78। এটা ভাগ দিয়ে দেখো কত আসে? 10.25। তো এইটাকে আমরা 10 লিখবো। এতটি তক্তার সংখ্যা হচ্ছে 10টা। 10.25 মানে আমরা এরকম পরপর কয়টা তক্তা স্থাপন করতে পারবো? ও প্রপারলি এরকম ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভেদ করে আরেকটাতে ঢুকবে, বাট ওইটা পুরোপুরি ভেদ হবে না, এজন্য 10.25 আসছে। বাট আমাদের প্রশ্ন বলছে যে কয়টা ভেদ করবে, মানে একদম ঢুকে বের হয়ে গেছে, এরকম ঢুকে বের হয়ে গেছে, ঢুকে বের হয়ে গেছে, ঢুকে বের হয়ে গেছে, এরকম করে 10টা। 11 নম্বরটা তো ঢুকবে, বাট ওইটার ভেদ হবে না, তো ওইটাকে আর কাউন্ট করবো না। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 10টা ভেদ করছে। বুঝতে পারছো কিভাবে করছে এই অঙ্কটা? জাস্ট কাজ শক্তি ক্ষমতা কনসেপ্ট প্রয়োগ করে, মানে কাজ শক্তি ক্ষমতার থেকে আমরা কাজ শক্তি উপপাদ্য কনসেপ্টটা বের করছি, যে একটা তক্তা ভেদ করতে ওর কতটুকু গতিশক্তি হারায়, এটা ওর কৃত কাজ। দেন আমরা চিন্তা করছি আচ্ছা তাহলে ধরে নিই যে অনেকগুলো তক্তা আছে, তার মানে একদম ও ভেদ করবে একদম জিরো না হওয়া পর্যন্ত, মানে জিরো হওয়া পর্যন্ত ও তক্তা ভেদ করবে। তো এরকম যদি ধরে নিই তাহলে টোটাল কত কাজ করা লাগবে সেটা বের করলাম, মানে গতিশক্তির পরিবর্তন মানে কৃত কাজ। তারপরে যে চকলেট উদাহরণ দিলাম, যে তুমি একটা চকলেট কিনছো 5 টাকায়, তাহলে 20 টাকায় কয়টা চকলেট কিনছো? ঠিক এমনি তুমি জানো যে একটা তক্তা ভেদ করতে তোমার লাগে এত শক্তি, তাহলে এখন তোমার যদি টোটাল এত শক্তি খরচ হয় তাহলে কয়টা তক্তা লাগছে? ওইটা থেকে ভাগ দিছি, ভাগ দেওয়া মানে কি? উল্টায় গুণ করা না? এই যে এটাকে কি করা? উল্টায় গুণ করা। তো যেমন 20/5 চকলেট সংখ্যা বের হইতো 4, সেম কাজই করছি। তাহলে এখান থেকে তাহলে দেখো আমরা পাচ্ছি 10টা তক্তা। এটা তক্তা এই কাজ শক্তি উপপাদ্য না দিয়েও অঙ্কটা করা যায়, বাট এটা বেটার, এটা হচ্ছে বেটার প্রসেস এই অঙ্কটা সলভ করার জন্য। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো।